রায়চৌধুরী, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে এই যে ভারতের লোকসভায় হঠাৎ করে সালতানাত ই বাংলা নামের এক ইসলামী গোষ্ঠী নিয়ে যে আলাপ উঠলো এবং বলা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এমন এক মানচিত্রর প্রদর্শনী হয়েছে যেখানে এমন এক মানচিত্র দেখানো হয়েছে যেখানে বৃহত্তর বাংলা বাংলা মানে ওই যে সালতানাতি বাংলার নামে ভারতেরও অনেকগুলো রাজ্য বা অংশকে ঢুকিয়ে ফেলা হয়েছে বাংলার ম্যাপে, এবং তা নিয়ে বিজেপির এমপি উদ্বেগ প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উত্তর দিয়েছেন। সালতানাতি বাংলা নামের কোনো গোষ্ঠীর নাম আমরা কখনো শুনিনি ভারতে, তার মানে সরকার পর্যায়ে এই আলাপ হয়েছে, উদ্বেগ জানানো হয়েছে। আর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশের ফ্যাক্ট চেকাররা বলেছে এরকম কোনো গোষ্ঠী নেই। তবু কেন ভারত এতটাই উদ্বিগ্ন যে এক এমপি প্রশ্ন করছেন আর মন্ত্রী উত্তর দিচ্ছেন? তার কারণ একটা ইতিহাস আছে এটার, এবং তখনও বাংলাদেশের যারা সরকারি পক্ষ ছিল তখনও তারা বলতো যে এরকম কোনো গোষ্ঠী নেই। সালতানাত বাংলা বলে কোনো তখন গোষ্ঠী ছিল না। কিন্তু 1992 বোধহয় যখন জামাত এবং বিএনপি ইলেকশন জিতে এসেছিল, তারপর থেকে আমাদের ইন্টেলিজেন্স অপারেটিভরা পেয়েছিল যে দে হ্যাড বিন ট্রাইং টু ভারতবর্ষের বর্ডার ডিস্ট্রিক্টসে তারা কিছু মিটিং করার চেষ্টা করেছিল। একটা ম্যাপও তারাও বানিয়েছিল বর্ডার ডিস্ট্রিক্টস, কিছু ওয়েস্ট বেঙ্গলের কিছু বর্ডার ডিস্ট্রিক্টস বাংলাদেশের মধ্যে একটা গ্রেটার বাংলাদেশ ম্যাপ তখনও তৈরি করা হয়েছিল, এবং দ্যাট ওয়াজ শেয়ার। অ্যান্ড এটা একটা বলতে পারেন এক রকমের সিক্রেট একটা কিছু প্রচেষ্টা চলছিল, এবং সেটা বিবি নন্দী বলে একজন ভদ্রলোক, বিভূতিভূষণ নন্দী, তিনি নামকরা আইপিএস অফিসার ছিলেন, এককালে আইটিবিপি ইন্ডো টিবেটান বর্ডার পুলিশের তিনি ডাইরেক্টর জেনারেল ছিলেন, পরে মরিস রিসার্চ করেছিলেন, এবং তার পেপার এটার উপরে এখনো আছে। এর ছাড়া 2007-এ আমি নিজে অ্যাজ আ রিপোর্টার, অ্যাজ আ সাংবাদিক ইনভেস্টিগেট করে পেয়েছিলাম যে এইচএসবিসি থ্রু দিয়ে যে টাকা রুট করা হচ্ছিল অনেকগুলো আমাদের এখানে মিলিটেন্ট গোষ্ঠীকে, মুল্টা বলে একটা গোষ্ঠী ছিল, মুসলিম ইউনাইটেড লিবারেশন টাইগার্স অফ আসাম, ছোট্ট গোষ্ঠী ছিল কিন্তু ছিল, সেটা একটা টেরর গ্রুপ ছিল। সেই ফান্ডটা আসছিল ফ্রম ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ, দ্যাট ওয়াজ বিং রুটেড থ্রু দিস টু ব্যাংকস ইনটু এইচএসবিসি, এবং তারপরে সেগুলো বিভিন্ন ভাবে এসেছিল, এবং সেই টাকাটা আমাদের ইনভেস্টিগেটরদের বিশ্বাস ছিল এটা জামাতে ইসলামী বাংলাদেশের তরফ থেকে আসছে, এবং দ্যাট আগেন ইজ কামিং ফ্রম পাকিস্তান। তো এই একটা ইতিহাস রয়েছে, সেই জন্য সজাগ আমাদের ইন্টেলিজেন্স অপারেটিভরা সবসময় থাকে এই ব্যাপার নিয়ে। এটা একটা স্বপ্ন, অনেকদিন ধরেই কেউ কেউ আছেন যারা ভেবে যাচ্ছেন যে তারা তৈরি করবেন, কিছু একটা তৈরি করবেন, যেটা সম্ভব না। কারণ যখন এটা মাথা চাগাবার চেষ্টা করেছিল, যখন এই অপারেটিভস গুলো বাংলাদেশ থেকে গোপনে আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে এসেছিল, তখনও রিজেক্টেড, আমাদের যারা লোকাল পপুলেশন তারা রিজেক্ট করেছিল, এদেরকে মোটেই কোনো সায় পায়নি। এরা তাদের মিটিং যেগুলো করেছিল তাতেও কোনো লোকাল সাপোর্ট পায়নি, কিন্তু চেষ্টাটা হয়েছিল, দ্যাট ইজ আ ফ্যাক্ট। এবং সেই চেষ্টাটা আমরা জানি যে সেই চেষ্টাটা হয়েছিল, সেই জন্যে ভারতবর্ষের ইন্টেলিজেন্স অপারেটিভস অ্যাজ ওয়েল অ্যাজ ভারতবর্ষের পলিটিক্যাল গোষ্ঠী এটা নিয়ে সজাগ থাকে এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করে। এই বিষয়টি নিয়ে অবশ্য আপনার হয়তো মনে থাকবে যে বাংলাদেশের এখন যিনি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তিনি ডিসেম্বরে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, গত 16ই ডিসেম্বরে। তখন তিনিও একটা বৃহত্তর বাংলার ম্যাপ দিয়েছিলেন এবং বলেছিলেন যে 1971-এ আসলে অংশ তো স্বাধীন হয়েছে বাংলা, বাংলাদেশ গঠনের মাধ্যমে এই স্বাধীনতার মানে মানে কার্যক্রম আরো অনেক দূর নিয়ে যেতে হবে। তখনও ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছিল। কাজেই উদ্বেগটা হয়তো নানা কারণেই বেড়েছে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে এবার তুরস্কের অর্থায়নের কথা বলা হলো। মানে তুরস্ক বাংলাদেশ মিলে কোনো কোনো গোষ্ঠী কাজ করছে এমন খবরে একটা বিশ্বাস রাখছে তাহলে এখন ভারত, বা এরকম একটা খবর বিশ্বাস করবার মতো কারণ আছে? দেখুন, আগে যখন এই টাকার কথা ছিল যে কোথা থেকে এই ফান্ডিং আসছে, টেরর ফান্ডিং ইজ দ্য মেইন ইস্যু। টেরর ফান্ডিং এলে পরে তবে টেরর ক্যান বি সাপোর্টেড। আর আমরা জানি বাংলাদেশে টেররিস্ট অনেকগুলো গ্রুপসের যারা সদস্য, যাদের জেলখানায় রেখেছিল হাসিনা সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময়, তাদেরকে এই সরকারের সময় ছেড়ে দেওয়া হয়েছে। যে কোনো কারণেই ছেড়ে দেওয়া হোক, যেভাবেই ছেড়ে দেওয়া হোক, তাদের ছাড়া হয়েছে এবং তারা এখন মুক্ত হয়ে বাংলাদেশে ঘোরাফেরা করছে, এবং দে আর গেটিং they are, you can say, they're reviving their terror cells.
এখন ফান্ডিং এর ব্যাপার যেখানে আসছে, সেখানে আগে সবাই বলতো সৌদি আরবিয়া থেকে গালফের পয়সা আসছে থ্রু পাকিস্তান ইনটু বাংলাদেশ, সেই থেকে টেরর ফান্ডিং হচ্ছে এবং সেখানে ট্রেনিং হচ্ছে। সেই ট্রেন মিলিটেন্টস গুলোকে আফগানিস্তানে এককালে পাঠানো হয়েছিল, আপনার খেয়াল থাকবে। এখন হয়তো সৌদি আরবের জায়গায় নতুন ফান্ডার বাজারে এসছে। সৌদি আরবিয়া তো, যে সৌদি আরবিয়ান গভর্নমেন্ট তো আর ফান্ডিং করেনি, এগুলো মূলত কোনো এনজিও করে, কোনো একজন বিশিষ্ট ব্যক্তি, তার যেমনি ওসামা বিন লাদেন ছিলেন, তিনি তার নিজস্ব ওয়েলথ খরচা করেছিলেন। তার তার যা আইডিয়া ছিল ইসলামিক খালিফাত হবে তৈরি সারা আরব ওয়ার্ল্ডে, সেইভাবেই হয়। তো তুর্কিয়াতেও কোনো একজন এনজিও বা কোনো একজন বিশিষ্ট ব্যক্তির একজন সমূহ, তারা হয়তো এইসব স্বপ্ন দেখে যে তুর্কি একদিন কোনোদিন এরকম একটা বিরাট একটা রাজত্বের বলতে পারেন একবার পুরো অটোমান এম্পায়ার আবার করে রিভাইভ হবে, সেই স্বপ্ন দেখছে। এবং সেই স্বপ্নে এখন নতুন একটি গুটি বলতে পারেন, একটা চালের গুটি হচ্ছে বাংলাদেশ। প্রবলেমটা হচ্ছে এই যে বাংলাদেশের নিজেই সেটার সমর্থন আমার মনে হয় না থাকবে, কারণ বাংলাদেশের ন্যাশনালিজম ইজ বেসড অন বাংলা ভাষা, not so much on religion but on Bangla Bhasha. Yes, a combination of religion is there, certainly is there, but that is about it. কিন্তু সেটা তো আর তারা স্বপ্নও যদি দেখে তাহলে বড় ভারতবর্ষের কোনো অংশ তো তারা নিতে পারবে না, এটা সম্ভব নয়, এবং সেটা ভারতবর্ষে সম্ভব করতেও দেবে না। কিন্তু স্বপ্ন কেউ না কেউ দেখছে, কেউ না কেউ ভাবছে, তার জন্য সম্পর্ক খারাপও হচ্ছে, কারণ সেইগুলো যতক্ষণ না আপনি স্টম্প আউট করবেন ততক্ষণ দ্যাট গভর্নমেন্ট উইল বি ভিউড উইথ সাসপিশন। তারা যদি স্টেপস না নেয় to stomp out problems for their neighbor, then the neighbor will consider them to be recalcitrant, they will consider them to be enemy, to be an enemy of their enemy খুব কঠিন শব্দ, শত্রু। তো মানে বাংলাদেশের সঙ্গে খারাপ সম্পর্কের, মানে অতি গভীর সুসম্পর্ক থেকে খারাপ সম্পর্কের 1 বছরও হতে যাচ্ছে এই আগস্ট মাসে। এবং সম্পর্ক উন্নয়নে কি করা যায়, দাদা আপনার সঙ্গেও আমার কথা হয়েছিল যে সম্পর্ক উন্নয়নে কি করা যায় এই নিয়ে, কিন্তু এমনকি আমরা শুনছিলাম ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে যে ভারতের সংসদীয় কমিটি বিভিন্ন বিশেষজ্ঞদের সাথেও বসেছেন, কিন্তু কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আর আপনি এনিমি শব্দটা ব্যবহার করলেন, আসলে কি ভারত বাংলাদেশকে শত্রু রাষ্ট্র ভাবা শুরু করেছে? রাজনৈতিক সামাজিক ভাবেও তার একটা নমুনা আপনি দেখেন কিনা একজন পর্যবেক্ষক হিসেবে? না, ভারতবর্ষ মোটেই বাংলাদেশকে এনিমি কান্ট্রি হিসেবে মনে করে না, এবং ভারতের লোকেরা সাধারণত জানে যে বাংলাদেশের সাধারণ নাগরিকেরা ভারতবর্ষকে পছন্দ করে, ভালোবাসে, এবং সেই জ্ঞানটা আমাদের আছে। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশের যে সরকার, যে এখন যে ইন্টারিম সরকার, তারা হয়তো মিক্স সিগন্যালস দিয়ে আসছে, এবং সেই জন্যই ভারত সরকারের কিছু উদ্বেগ আছে। মিক্স সিগন্যাল কিরম হবে, যখন জন অভ্যুত্থান প্রথম হয়েছিল তখনও ভারতবর্ষ বলেছিল যে দেখুন আমরা আপনাদের সঙ্গে নর্মাল রিলেশনশিপ রাখতে চাই, কিন্তু নর্মাল রিলেশনশিপ নেই, কোনো ভারতীয় প্রজেক্ট অগ্রসর হচ্ছে না। তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন, কখনো অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দিচ্ছেন, কখনো অ্যান্টি ইন্ডিয়ান কথা বলছেন। নর্থ ইস্টের সম্বন্ধে কথা একজন চিফ অ্যাডভাইজার, যিনি প্রধানমন্ত্রী স্তরের লোক, তিনি গিয়ে চায়না গিয়ে বলে আসছেন। আবার কেউ একজন অ্যাডভাইজার, সে একটা গ্রেটার বাংলাদেশের ম্যাপ সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। আজ অব্দি যে ভারতবর্ষের যে সোভারেন টেরিটরি ছিল ইনসাইড ঢাকা, আপনি জানেন যে কোনো হাই কমিশন বা এম্বাসি বা তার যে সংলগ্ন যেগুলো বডিজ থাকে সেগুলো টেরিটরি আর কনসিডার্ড সোভারেন টেরিটরি। সেইখানে ভিসা সেন্টার ছিল, আমাদের যে কালচারাল সেন্টার ছিল, সেগুলোকে পোড়ানো হয়েছে, সেগুলোকে অ্যাটাক করা হয়েছে ইন দ্য ভেরি ফার্স্ট ফিউ ডেজ অফ দ্য সো কল্ড গণ অভ্যুত্থান। এবং সেইগুলো আজ অব্দি কেউ বলেনি যে আমরা দুঃখিত এটা হয়েছে, কেউ বলেনি যে আমরা তার খরচা পূরণ দেওয়ার চেষ্টা করব। হয়তো ভারতবর্ষ খরচা পূরণ চায়ও নি, কিন্তু কেউ একটু এই কথাটা সরি শব্দটা কেউ বলেনি। সেখানে ভারতবর্ষ কি করে ভাববে যে বাংলাদেশের যে এই যে ইন্টারিম সরকার আছে তারা চাইছে যে রিলেশনশিপ নর্মাল হোক। এখন আপনি বলছেন ভারতবর্ষর সরকার কি ভাবছে, অনেক রকম ভাবে ভাবছে। যে কমিটিটি গেছিল, যে পার্লামেন্টারি কমিটি বিভিন্ন এক্সপার্টসদের ডেকেছিল, আমি যতদূর জানি তারা বিভিন্ন রকমের কথাবার্তা ভেবেছে। বলা হয়েছে সেখানে একটা হচ্ছে স্টাডিড ইনডিফারেন্স, মানে মাস্টারলি ইনডিফারেন্স যাকে বলে, ইংরেজরা যেটা পলিসিটা ছিল মাস্টারলি ইনডিফারেন্স, সেটা দেবে। আর একটা হচ্ছে যে উই উইল অ্যাকচুয়ালি রিচ আউট টু দেম, উইচ উই হ্যাভ বিন ট্রাইং।
আর তৃতীয় হচ্ছে যে ভারতবর্ষ অন্য রকমের কোনো পদক্ষেপ নেবে, কিন্তু অন্য রকমের পদক্ষেপ আমার মনে হয় না এখনো ভারতবর্ষ সেরকম কিছু নিয়েছে বা নেওয়ার কথা ভেবেছে বা বলেছে। যেটা ভারতবর্ষ এখনো ভাবছে যে বাংলাদেশ বুঝতে পারবে তার ভুল, বাংলাদেশ মানে বাংলাদেশের অন্তরিম সরকার তার ভুল বুঝতে পারবে এবং চেষ্টা করবে। কিন্তু চেষ্টা একদিক দিয়ে করছে, অন্য দিক দিয়ে সেই চেষ্টাকে তারাই ব্যর্থ করছে। একদিক দিয়ে বাংলাদেশের যে হাই কমিশনার ভারতবর্ষে আছে, নয়াদিল্লিতে আছেন, তিনি চেষ্টা করছেন আমাদের নেতাবৃন্দদের সঙ্গে কথা বলতে, সিভিল সোসাইটির সঙ্গে কথা বলতে, থিঙ্ক ট্যাঙ্কদের সঙ্গে কথা বলতে, আমার মতন সাংবাদিকের সঙ্গে কথা বলতে। অথচ অন্যদিকে বাংলাদেশের যে নেতৃবৃন্দ আছে, যাদের কাছে তিনি রিপোর্ট করেন, তারা অন্য রকমের একটা কিছু কথা বলে ফেলেন, অন্য রকমের একটা সিগন্যাল দিয়ে ফেলেন। তো উনি যে ভালো কাজটা করার চেষ্টা করছেন সেটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এই যে মানে আপনি একটা খুব ইন্টারেস্টিং তথ্য দিলেন, বললেন মাস্টারলি ইনডিফারেন্স দেখাতে বিশেষজ্ঞরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে পরামর্শ দিয়েছে। মানে এর যদি আমি বাংলা করি, মানে এমন একটা ভাব করা কৌশলের সঙ্গে যে যাতে যে বাংলাদেশের বিষয়ে কিচ্ছু আসে যায় না মানে ভারতে। তো সেই ইনডিফারেন্স দেখিয়ে কতদিন চলতে পারে? কারণ অন্যদিকে দেখুন ভারত পুশিন চালিয়ে যাচ্ছে। আর মাস্টারলি ইনডিফারেন্সের কথা বলছেন পরেই আমি মেলাতে পারছি, সে কারণেই হয়তো বাংলাদেশ থেকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন যে চ্যানেল স্থাপনের চেষ্টা হচ্ছে পুশিন বিষয়ে কথা বলার, এবং সরকার যেহেতু এখন পর্যন্ত বলতে পারেনি কিছু, বাংলাদেশ সরকার, তাতে ধারণা করি যে একরকমের বাংলাদেশের সঙ্গে ভারতের কথা বলার সব চ্যানেলও বন্ধ হয়ে গেছে। তো মানে এই মাস্টারলি ইনডিফারেন্স ভারতের জন্য ভালো কাজ করছে কিনা, এবং সরকারের সঙ্গে ভারত কথা বলছে না, অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক তৈরির কোনো চেষ্টা করছে কিনা। চীন তো বিএনপি, জামায়াতে ইসলামী সকলকে সফরেও নিয়ে যাচ্ছে, এবং চীনের মন্ত্রী পর্যায়ের বৈঠক হলো বিএনপি মহাসচিবের সঙ্গে। না, প্রথমত মাস্টারলি ইনডিফারেন্স করছে সেটা আমি বলিনি, আমি বলেছি যে কিছু এক্সপার্টরা বলেছে যে এটা মাস্টারলি ইনডিফারেন্স করা উচিত। ইংরেজদের একটা মাস্টারলি ইনডিফারেন্সের পলিসি ছিল, আপনি নিশ্চয়ই সেটা সম্বন্ধে জানেন, এবং সেই পলিসি কিন্তু মাস্টারলি ইনডিফারেন্স ইংরেজরা যখন রাখতো তখন অন্য অন্য জিনিসও করতো, সেটা মনে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সঙ্গে অন্য পার্টিদের সুসম্পর্ক আছে কিনা, আছে। যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল তখনও বিএনপির সঙ্গে কথাবার্তা হতো, জামাতের টিম তখনও আসতো, আজকেও। আমি আপনাকে বলে রাখছি, হয়তো পাবলিশলি তারা কেউ অ্যানাউন্স করবে না, বলবে না, কিন্তু বিএনপি এবং জামাতের টিম দিল্লি শহরে বারংবার এসছে গত 1 বছরের মধ্যে, এবং তারা সবাই বলেছে আমরা খুব ভালো ছেলে, আমরা আপনাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই, আমরা আগের পুরনো গল্পগুলো আপনারা ভুলে যান, আমরা কবে টেরর ফান্ডিং করেছিলাম, কবে কি দুষ্টুমি করেছিলাম সেগুলো আপনারা ভুলে যান, আমরা আপনাদের সঙ্গে আছি। তারপরে ভারতবর্ষের উপরে যে ভারতবর্ষ সেটা বিশ্বাস করবে কিনা, তারপরে ভারতবর্ষের উপরে যে তারা চাইবে কিনা কোনো রকমের প্রমাণ, কিন্তু সবার সঙ্গে সম্পর্ক খোলা আছে, দরজা তো সবার সঙ্গে অলরেডি খোলা, তাদের সঙ্গে কথাবার্তা সারাক্ষণ হচ্ছে। আপনি কি জানেন যে বিএনপির নেতৃবৃন্দের অনেকের লোকের বাড়ি ভারতবর্ষে আছে? সেটা কি আপনারা খবর রাখেন? আপনারা তো শুধু লন্ডনের আর মন্ট্রিলে কার কি বাড়ি আছে সেই নিয়ে আপনারা খবর রাখেন যে বিবি পাড়া আছে। আমাদের এখানে অনেকেই থাকে, অনেকের বাড়ি আছে, তারা রেখে দিয়েছে, তারা হয়তো এখানে থাকে না কিন্তু আসে যায়। এটা ভাববেন না যে শুধু আওয়ামী লীগের লোকেরা এখানে আসে বা যায়, এখানে জামাতের লোকেরাও আসে যায়। এমনকি পিনাকি ভট্টাচার্য, যিনি ফ্রান্স থেকে অনেক রকমের বিভিন্ন রকমের কথোপকথন বলেন, তিনিও যখন পালিয়েছিলেন বাংলাদেশ থেকে, তিনি ভারতবর্ষের থ্রু দিয়েই পালিয়েছিলেন। তো মানে ভারত কি সকলের জন্য দরজা খুলে রেখেছে? মানে রিজভী সাহেব, বিএনপি নেতা রিজভী সাহেব এই কথাটাই বলেছেন যে বাংলাদেশি মুসলমান তো শেখ হাসিনাকে ফেরত দেয় না ভারত, কিন্তু মানে আপনি বলছেন বিএনপি নেতারাও বাড়ি করে রেখেছে, সেটার জন্য ভারত ঠিক আছে, কিন্তু ভারত পুশিন করছে গরিব মুসলমানদের। আপনি লন্ডনে আপনি যত ব্রিটিশ ফর্মার কলোনিজ দেখতে পাবেন, তাদের নেতৃবৃন্দেরও বাড়ি আছে, তাদের অপোজিশন নেতা যারা ওয়ান্টেড তাদেরও বাড়ি আছে, ঠিক আছে? ভারতবর্ষ অনেকটা সেই রকমই আছে, এবং ভারতবর্ষ সেই পলিসিতে বিশ্বাস করে, না বিশ্বাস করার কি আছে? দ্যাট ইজ এ গুড পলিসি। আজকের দিনে আমাদের এখানে অং সান সু কি এককালে যে রিফিউজি ছিল, তিনি এখন অবশ্য আনফর্চুনেটলি তিনিও একটা গৃহবন্দী ওখানে। বার্মিজ যারা বিভিন্ন রকমের রেবেল গ্রুপ তারাও এখানে আসে, বার্মিজ যে হুন্তা যে মিয়ানমারকে চালায় তারাও এখানে এসে কথা বলে, টিবেটানরা আসে, আফগানরা আসে, তালিবানরাও আসে, যারা যারা বলেন বাদশাপন্থী, আফগানিস্তানে এককালে বাদশা ছিল, রাজা ছিল, তারাও আসে, সবাই আসে।
পাকিস্তানেরও বিভিন্ন রকমের লোকেরা কিন্তু আছে। অনেকেই বলেন যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে বা ভারত আতিথেয়তা দিচ্ছে, সেটার একটা বড় কারণ হচ্ছে ভারত এটাকে তার পররাষ্ট্রনীতির একটা কৌশল বলে মনে করে, যে বাংলাদেশকে বা বাংলাদেশের সরকারকে চাপে রাখতে চায় শেখ হাসিনাকে ভারতে রাখার মধ্য দিয়ে। সেটা কি একরকমের সত্যি কিনা? এটা এটা আপনি একদম ভুল বুঝছেন, চাপে রাখার ব্যাপার না। এটা ভারতের নীতি, বরাবরের নীতি, যে যে কেউ চাইছে আমাদের কাছে রিফিউজ, নেবারহুডে আমরা তাদের দিই। রানারা যখন আউস্টেড হলো নেপাল থেকে এবং রাজতন্ত্র ফেরত এলো, তখন রানারা আমাদের এখানে রিফিউজ নিয়েছে। তাদের গৃহ আছে দিল্লিতে গ্রেটার কৈলাসে, তাদের গৃহ আছে কলকাতায় ওল্ড আলিপুরে, বিভিন্ন জায়গায়। রাজাকে যখন আউস্টার করে দিয়েছিল, আউস্ট করেছিল, তখন তিনিও কিন্তু আমাদের এখান দিয়ে গেছেন, এসছেন। কংগ্রেস, নেপাল কংগ্রেসকে যখন প্রসক্রাইব করেছিল রাজা, নেপাল কংগ্রেসের নেতারাও আমাদের এখানেই বলতে পারেন শরণার্থী ছিল। এমনকি কমিউনিস্ট পার্টি, নেপালের কমিউনিস্ট পার্টিও কিন্তু এখানে এসেছিল, চায়নায় গিয়ে থাকেনি। তো এটা আমাদের পুরনো নীতি। দালাই লামা যখন 1969-এ তিব্বত থেকে পালাতে বাধ্য হলেন, কারণ চীন আর্মি যখন লাসাতে অসংখ্য লোককে মারলো, অসংখ্য একটা, যেরকম ভাবে আপনাদের ঢাকাতে যেরকম ভাবে 26শে মার্চে যেরকম লোকেদের মারা হয়েছিল অপারেশন সার্চ লাইটে, ঠিক সেই রকম ভাবেই তিব্বতের লাসাতে তারা প্রচন্ড লোক, অনেক লোককে খুন করেছিল। সেই সময় দালাই লামাকে প্রাণ সামলে পালাতে হয়েছিল, তার অনুচররা তাদের নিয়ে এসেছিল এখানে ভারতবর্ষে, এবং তখন থেকে তারা তিনি আছে। এটা আমাদের নীতি, এটা ভারতবর্ষের নীতি। এটা কাউকে চাপে রাখার জন্য না, চীনকে চাপে রাখার জন্য দালাই লামাকে এখানে রাখা হয়নি। কারণ ভারতবর্ষ বিশ্বাস করে যে এই লোকেরা এদের ধর্ম পালন করার জন্য বা এদের পলিটিক্যাল বিলিফের জন্য যদি তারা রিফিউজ চায়, তাদেরকে দেওয়া হবে, এবং সেই জন্য দিয়ে এসছে। এই আশ্রয় নীতি ভারতবর্ষ পরেও ফলো করবে। কালকে যদি ইউনুস সরকার পড়ে যায়, পতন হয়, ইউনুস সাহেব যদি পালিয়ে এখানে আসতে চান, নিশ্চয়ই ভারতবর্ষ তাকে থ্রু দিয়ে যেতে দেবে। সে অবশ্য ভারতবর্ষে নিশ্চয়ই থাকবেন না, কিন্তু এখান দিয়ে যেতে চাইলে পরে যেতে দেবে। ভারতবর্ষ বাংলাদেশকে 3 দিক দিয়ে ঘিরে রেখেছে। আপনি বাংলাদেশ থেকে যেখানেই যেতে চান, যে কোনো বিদেশে যেতে চান, ইংল্যান্ডে যান, আমেরিকায় যান, আপনাকে ভারতবর্ষের থ্রু দিয়ে যেতে হবে, এবং সেটা যদি ভারতবর্ষ না চায় তাহলে কোনোদিনও হতে পারবে না। চীনের সঙ্গে সম্পর্কের একটা অস্বস্তির জায়গা তো এরপরেও দালাই লামা অবশ্যই, এবং সাম্প্রতিক সময়েও এই নিয়ে তর্ক হয়েছে। তো সেই প্রসঙ্গে না গিয়ে আমি যে কথাটা বলতে চাই, যে ইউনুস সরকার বারবার বলছে শেখ হাসিনার বিচার চলছে বাংলাদেশে, শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে কিনা সে বিষয়ে চিঠির ভারত জবাব দেয়নি। ইউনুস সরকার, ডক্টর ইউনুসের, প্রধানমন্ত্রী মোদির কাছে দাবি ছিল শেখ হাসিনার কথা বন্ধ করা, শেখ হাসিনার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করা, সেগুলো তো ভারত করেই নাই। ভারত সম্প্রতি শেখ হাসিনাকে তার নেতৃবৃন্দের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে দিয়েছে। ভারত আওয়ামী লীগকে পুনর্গঠন বা পুনরুজ্জীবনে একটা সক্রিয় ভূমিকা রাখতে চাইছে কিনা? না না, ভারতবর্ষ কোন রকমের ইন্টারফারেন্স, পলিটিক্যাল ইন্টারফারেন্স করছে না। শেখ হাসিনা আগে একটা সিকিউরিটি কভারের মধ্যে ছিলেন, এখনো আছেন, কারণ তার জীবনের একটা সংশয় আছে। কারণ হতে পারে কোনো না কোনো একটা মিলিটেন্ট গ্রুপ বা কোনো একজন স্টেট স্পন্সার্ড কোনো একটা গ্রুপ শেখ হাসিনাকে হয়তো মারতে চেষ্টা করতে পারে, সেই জন্য তাকে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে, নিরাপত্তার ঘেরাটোপার মধ্যে রাখা রয়েছে। এখন হয়তো যারা তার নিরাপত্তা দেখেন তারা মনে করছেন যে শেখ হাসিনা যদি কিছু লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাহলে ততটা ভয়ের ব্যাপার নেই। ভেটেড পার্সন যাদের শেখ হাসিনা গ্যারান্টি করছেন যে তারা ভেটেড লোক, তারা তারই লোক, তাদের সঙ্গে কথা বলতে পারেন, তারা এসে তাকে হঠাৎ করে হামলা করবে না, সেরকম লোকের সঙ্গে শেখ হাসিনা দেখা করছেন। সে তার আত্মীয় হোক কি তার বন্ধু হোক কি তার পরিজন হোক, সেটা তার ব্যাপার, সেটা তো ভারতবর্ষ ডিটারমিন করবে না। ভারতবর্ষ ঠিক করবে না যে কে কার সঙ্গে শেখ হাসিনা ঠিক দেখা করবে কি করবে না। ভারতবর্ষ দালাই লামা কার সঙ্গে দেখা করে কি করে না সেটাও ডিসাইড করে না, সেটা দালাই লামা ঠিক করে। তো এইগুলো তো তারা তো দে আর ফ্রি, দে আর অ্যাট লিবার্টি। only thing that we are ensuring is তাদের সিকিউরিটি দেওয়াতে হয়। নাহলে আপনি চিন্তা করে দেখুন, দালাই লামার মতন লোক, তাকে তো নিশ্চয়ই চাইনিজ ইন্টেলিজেন্স হয়তো চেষ্টাও করেছিল। তিনি তো আজ অব্দি সেফ আছেন, সিকিউর আছেন ভারতবর্ষে। ধর্মশালা বলে একটি জায়গায় তিনি থাকেন, সবাই জানে, সারা পৃথিবী জানে যে ধর্মশালায় থাকেন দালাই লামা, এবং হি ইজ সেফ। একটা সময় আমরাও তাকে লুকিয়ে রেখেছিলাম কারণ জানতাম না যে কি হবে। তারপরে তো তিনি এখন তিনি একটা প্রপার একটা গভর্নমেন্ট ইন এক্সাইল ফর্ম করে, যেটা যদিও ভারতবর্ষ রিকগনাইজ করে না সেই গভর্নমেন্ট ইন এক্সাইলটাকে, কিন্তু তার একটা আছে। সিংকিয়ং বলে একটা লোক আছে, সিংকিয়ং মানে প্রধানমন্ত্রী,
টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল, সিংকিয়ং আছে ইত্যাদি, এটা তো আছে। তো এটা তো নর্মাল ফাংশনিং অফ এনি ইমিগ্রে পপুলেশন এনিওয়্যার ইন দি ওয়ার্ল্ড।